আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল ঠিক করছেন পুতিন। এরপর জানিয়ে দেব পাকিস্তানি 6 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দেব ইউক্রেনে আবারও বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া, বলছে জেলেনস্কি। এদিকে আগামী বছর আরো খারাপ হতে পারে মার্কিন অর্থনীতি, বলছে জরিপ। এবং জানিয়ে দেব ইমরান খান শুক্রবার পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া অ্যাসেম্বলি ভেঙে দেবেন। সর্বশেষ জানিয়ে দিব তাহাদের আর্তনাদ ও কান্না কি থামিবে না। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল ঠিক করছেন পুতিন। ইউক্রেন যুদ্ধের পরবর্তী কৌশল কি হতে পারে সে বিষয়ে ভাবছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এ কারণে তিনি নিজের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের কাছে পরামর্শ চেয়েছেন। পুতিন শুক্রবার দিনভর অপারেশনস হেডকোয়ার্টারে নিজের সশস্ত্র বাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন বলে শনিবার ক্রেমলিন থেকে জানানো হয়, খবর রয়টার্সের। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করে রাশিয়া শুরুতে রুশ বাহিনী সর্বাত্মক আক্রমণের মাধ্যমে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে দ্রুত অগ্রসর হয়ে দেশটির প্রায় 1/5 দখল নিয়ে নেয়। কিন্তু গত কয়েক মাসে রাশিয়াকে কয়েকটি অঞ্চলে হেরে গিয়ে পিছু হটতে হয়েছে। টানা কয়েকটি পর্যায় দেখার পর গত অক্টোবরে ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর নেতৃত্বে পরিবর্তন আনেন পুতিন। বিমান বাহিনীর জেনারেল সের্গেই সুরোভিকিনকে যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে ইউক্রেনে অবস্থান করা রাশিয়ার পদাতিক বাহিনী আক্রমণের পরিবর্তে রক্ষণাত্মক কৌশলে যুদ্ধ করছে। আর নতুন কৌশল হিসেবে রাশিয়া আকাশ হামলা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলোতে তীব্র ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালাচ্ছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্স জানায় শনিবার পুতিনের বৈঠকের ভিডিও ক্রেমলিন থেকে প্রকাশ করা হয়। ভিডিওটিতে একটি গোল টেবিল বসার আয়োজন করে পুতিনের চারপাশে প্রায় 1 ডজন কর্মকর্তাকে দেখা যায়, যাদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং চিফ অফ জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমোভ ছিলেন। তারপর পুতিনকে জয়েন্ট টাস্ক ফোর্সের হেডকোয়ার্টারে অন্য একটি কনফারেন্স টেবিলে দেখা যায়, যেখান থেকে তিনি তার সামরিক বাহিনীর কমান্ডারদের যুদ্ধ বিষয়ে পরামর্শ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। পুতিনকে বলতে শোনা যায় কিভাবে অভিযান পরিচালনা করা যায় তার প্রতিটি দিক নিয়ে আমরা কমান্ডারদের মতামত শুনব, এবং একই সঙ্গে আমাদের তাৎক্ষণিক ও মধ্যমেয়াদী ব্যবস্থাগুলো কি হবে যে বিষয়ে আমি আপনাদের প্রস্তাবগুলো শুনতে চাই। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্সের খবরে বলা হয়, পুতিন শুক্রবার পুরো দিন টাস্ক ফোর্স হেডকোয়ার্টারে কাটিয়েছেন। পাকিস্তানি 6 প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক প্রযুক্তি সংশ্লিষ্ট এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি মনে হওয়ায় পাকিস্তানি 6টি প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করতে হলে মার্কিন প্রতিষ্ঠানগুলোকে আগে থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে বলেও জানিয়েছেন মার্কিন প্রশাসন। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্রের বিস্তারে সহায়ক ভূমিকা রাখতে পারে এমন 10টি প্রতিষ্ঠানকে সম্প্রতি কালো তালিকাভুক্ত করে ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটির মধ্যে 6টি প্রতিষ্ঠান পাকিস্তানের আর বাকি 4টি প্রতিষ্ঠান সংযুক্ত আরব আমিরাতের নিবন্ধিত। মার্কিন প্রশাসন বলছে, পাকিস্তানের অনিরাপদ পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে এসব প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করছে বা সরবরাহের চেষ্টা করেছে। কোনো মার্কিন প্রতিষ্ঠান যাতে এই প্রতিষ্ঠানগুলোকে কোনো ধরনের যন্ত্রাংশ বা পণ্য সরবরাহ না করে সে বিষয়টিও কালো তালিকাভুক্তির মাধ্যমে নিশ্চিত হলো। কোনো মার্কিন প্রতিষ্ঠান তবু এই 6টি প্রতিষ্ঠানকে পণ্য সরবরাহ করতে চাইলে আগে থেকে বিশেষ লাইসেন্স নিতে হবে। পাকিস্তানের সেই প্রতিষ্ঠানগুলো হলো ডাইনামিক ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, 2 এনারকুইক প্রাইভেট লিমিটেড, 3 রেইনবো সলিউশনস, 4 ইউনিভার্সাল ড্রিলিং ইঞ্জিনিয়ার্স, 5 এনার টেকনোলজিস জেনারেল ট্রেডিং এলএসি, 6 ট্রোজান্স
ইউক্রেনে আবারও বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া, বলছে জেলেনস্কি। ইউক্রেনে আবারও বড় আকারের হামলা করতে পারে রাশিয়া, এজন্য তাদের যথেষ্ট সেনাবাহিনী ও অস্ত্র মজুদ আছে, এমন সংখ্যা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার রাতে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। খবর বিবিসির। ইউক্রেনের দাবি, শুক্রবার দেশটিতে নভেম্বরের মতো হামলা করে অনেক হাসপাতাল, বসতবাড়ি গুড়িয়ে দিয়েছে রাশিয়া। এ হামলার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা খার্কিভ শহর, মূলত জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্য করেই এই হামলা চালায় রাশিয়া। ইউক্রেন প্রশাসন জানায় এদিন প্রায় ৭৬টি ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া, যার ফলে ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের ৯টি বিদ্যুৎ স্থাপনা কেন্দ্র। প্রসঙ্গত, আগামী এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে ২ লাখ সেনাবাহিনীর একটি দল নিয়ে হামলার পরিকল্পনা করেছে রাশিয়া, এমন দাবি করেছেন ইউক্রেনের সেনা প্রধান ভ্যালেরি ঝালুঝনি। তবে রাশিয়ার এ বাহিনীকে থামানো সম্ভব হবে বলে জানান সেনা প্রধান। তিনি বলেন, ৩০০ ট্যাঙ্ক, ৬০০ সশস্ত্র যুদ্ধযান এবং ৫০০ হাইব্রিডার থাকলেই তাদের দমানো যাবে। এ হামলা মোকাবেলায় ইউক্রেনবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সরকারের কাছে আরও অস্ত্র সরবরাহের আবেদন। আগামী বছর আরো খারাপ হতে পারে মার্কিন অর্থনীতি, বলছে জরিপ। ওয়াল স্ট্রিট জার্নাল পরিচালিত সর্বশেষ এক জনমত জরিপ অনুযায়ী অধিকাংশ মার্কিনই মনে করে ২০২৩ সালে মার্কিন অর্থনীতি বর্তমানের চেয়ে খারাপ হতে পারে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে তেলের দাম কমেছে এবং মুদ্রাস্ফীতি মন্থর হয়েছে, তবে তা মার্কিনীদের দুশ্চিন্তা দূর করতে পারেনি। জরিপ অনুযায়ী ৫২% মানুষ মনে করে মার্কিন অর্থনীতি আগামী বছর আরো খারাপ হবে। মাত্র ২৫% মানুষ অর্থনীতি ভালো হবে বলে বিশ্বাস করে। মোট ৬৬% মানুষ অর্থনৈতিক গতিপথ নিয়ে অসন্তুষ্ট। তাদের মতে সরকার ভুল পথ অনুসরণ করছে। সূত্র সিআরআই। ইমরান খান শুক্রবার পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া অ্যাসেম্বলি ভেঙে দেবেন। নতুন নির্বাচনের পথ প্রশস্ত করতে নিজেদের দখলে থাকা পাঞ্জাব এবং খাইবার পাখতুনখোয়া অ্যাসেম্বলি আগামী ২৩ ডিসেম্বর ভেঙে দেবেন বলে ঘোষণা করেছেন পাকিস্তান তাহরিক ইনসাফ পিটিআই চেয়ারম্যান ইমরান খান। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পারভেজ ইলাহি এবং খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে পাশে নিয়ে গতকাল শনিবার দেওয়া এক ভিডিও ভাষণে ইমরান খান এই ঘোষণা দেন। ইমরান তার দলের সাথে সহযোগিতার জন্য ২ প্রাদেশিক প্রধানকে ধন্যবাদ জানিয়ে বলেছেন তিনি এ পদক্ষেপের বিষয়ে পিটিআই আইনজীবীদের সাথে পরামর্শ করেছেন। তিনি যোগ করেছেন যে সংবিধান বিধানসভা ভেঙে দেওয়ার ৯০ দিনের বেশি নির্বাচনকে বিলম্বিত করার অনুমতি দেয় না। বক্তৃতার শুরুতে ইমরান বলেন, দেশে নতুন ও সুষ্ঠু নির্বাচন দরকার, কারণ আমরা আশঙ্কা করছি দেশ ডুবে যাচ্ছে। ইমরান দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করে তার ভাষণ শুরু করেন এবং তার সরকারের কর্মক্ষমতার সাথে এর তুলনা করেন। তিনি দেশের চলমান ড্রেন নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, দক্ষ ও পেশাজীবীরা দলে দলে দেশ ছেড়ে যাচ্ছেন। এবছরের শুরুতে একটি অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তার সরকারকে ক্ষমতাচ্যুত করার কথা উল্লেখ করে তিনি বলেন, আজ আমার প্রশ্ন হলো এ শাসন পরিবর্তনের জন্য কে দায়ী ছিল? ইমরান বলেন, বেকারত্ব ও মুদ্রাস্ফীতি বাড়ছে এবং দেশে বিদেশে আস্থা কমে গেছে, যার ফলে বিনিয়োগ সংকুচিত হয়ে যাচ্ছে। ঋণ ক্রমাগত বাড়ছে। এটি সমাধানের একটি উপায় ছিল যা আমরা করেছি। দেশের সম্পদ বৃদ্ধি করা, তাদের কোনো পরিকল্পনা নেই। ইমরান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই সমস্যার একমাত্র সমাধান এবং সরকার হেরে যাওয়ার সংখ্যায় নতুন নির্বাচনকে ভয় করেছে। তিনি উদ্বেগ প্রকাশ করেছেন যে সরকার ২০২৩ সালের অক্টোবরেও সাধারণ নির্বাচন নাও করতে পারে। পিটিআই চেয়ারম্যানের আবারও প্রশ্ন তুলেছেন, দেশের বর্তমান পরিস্থিতির জন্য আসলে কে দায়ী? শুধু একজন ব্যক্তি দায়ী, জেনারেল কামার জাভেদ বাজওয়া। আমি তার বিরুদ্ধে কথা বলিনি, কারণ তিনি সেনা প্রধান ছিলেন। যোগ করেন ইমরান, আমরা চাই আমাদের সেনাবাহিনী শক্তিশালী হোক, তাই আমরা চুপচাপ থাকলাম এবং কিভাবে ষড়যন্ত্র হলো তা দেখতে থাকলাম। তিনি বলেন, সাবেক সেনাপ্রধান আমাদের অর্থাৎ পিটিআই সরকার অপসারণের সিদ্ধান্ত নিয়েছেন। আমার পরবর্তী প্রশ্ন হলো যে যখন সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল এবং তারা জানতে পেরেছিল যে জনসাধারণ আমাদের সাথে দাঁড়াতে এসেছে এবং এর চোরদের প্রত্যাখ্যান করেছে এবং আমাদের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে, তখন আপনি যে ভুল করেছেন তা স্বীকার করার পরিবর্তে অর্থাৎ পরিবর্তন ধরনের তারা আমাদের বিরুদ্ধে যে অবিচার করেছে আমি তা আগে কখনো দেখিনি, বলেন ইমরান। পিটিআই প্রধান পার্টির সিনেটর আজম শর্থী এবং যারা পিটিআই কে সমর্থন করেন তাদের সাথে আচরণের কথা উল্লেখ করেছেন। অভিযোগ করেছেন যে সাবেক সেনাপ্রধানের পেছনে ছিলেন এবং সরকারের নেতাদের NRA ২ দেওয়ার জন্য দায়ী। আমাকে জেনারেল বাজওয়া এক পর্যায়ে বলেছিল যে আমাদের কাছে আপনার লোকদের দুর্নীতি সম্পর্কে ফাইল রয়েছে এবং তাদের ভিডিও তৈরি করা হয়েছে। আমি তাকে বললাম, এটা কি আমাদের এজেন্সিগুলোর কাজ যে তারা মানুষের উপর ভিডিও এবং ফাইল তৈরি করে? এ জাতি
আত্মত্যাগের মাধ্যমে তাদের নিরাপত্তার জন্য তাদের সংস্থাগুলোকে টিকিয়ে রাখে। সাবেক প্রধানমন্ত্রী তার নিজের অডিও ফাঁসের কথাও উল্লেখ করেছেন। বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী এবং আমার নিজের ফোন ট্যাপ করা হয়েছিল। কেউ জিজ্ঞাসা করছে না যে এটি অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টর লঙ্ঘন। এটা কোথায় ঘটে? আমি যদি আমার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলি তাহলে সেটা ফাঁস হয়ে গেছে। ইমরান দাবি করেছেন যে একটি জনমত জরিপ অনুসারে ৭০% মানুষ নতুন নির্বাচনের দাবি করেছে। পিটিআই তার দ্বিতীয় লং মার্চের মাধ্যমে সরকারকে বোঝানোর চেষ্টা করছে।